স্বপ্ন এমন একটা অনুভূতি যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, তবে আমরা অনুভব করতে পারি। ভিতর থেকে একটা ভালো লাগা কাজ করে, একটা অন্যরকম শান্তি ফিল করতে পারি। আর সেই স্বপ্নটা যদি বাস্তব হয় তাহলে তো আমাদের মনে হয় জীবনে অপূর্ণতা বলতে কিছুই নেই। এরকম সুন্দর একটা সংসার করার স্বপ্ন দেখতাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুরানিয়াস ব্লগ থেকে নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা একদম বেড থেকে শুরু করলাম। এখন পর্যন্ত স্টিল নাও আমি শুয়ে আছি। মানে কি বলবো, ঘুম ভেঙেছে বাট উঠতে ইচ্ছা করছে না। তো আমার হাজব্যান্ডের সঙ্গে দুষ্টামি করতেছিলাম যে রাতে আমাকে ঘুমাতে দাওনি, তোমাদের ফ্যানের বাতাসও লাগে, এসিও লাগে, বাট আমার তো দুইটা দরকার নেই। তো আমাকে বলতেছিল তাহলে তুমি আমাদের সাথে যাও না, তোমার তো পাশের রুমে ঘুমানো উচিত। আমার কাঁথার নিচে কিন্তু কম্বলও আছে, তারপর আমার শীত লাগছে, বুঝতে পারছো রুমটাকে এমন শীতল করে ফেলেছে। আর এদিকে বাবা মেয়ের অবস্থা মনেই হচ্ছে না তাদের শীত লাগছে, মনে হয় সব শীত আমার উপরে এসে ভর করেছে। তো আমার হাজব্যান্ড তো রেডি হচ্ছে যাওয়ার জন্য। আর এই পাঞ্জাবিটা ওর একটা ফ্রেন্ড গিফট দিয়েছে, তো আমাকে দেখাচ্ছিল পরে কেমন লাগছে ওকে। আমি শুয়ে শুয়ে উত্তর দিচ্ছিলাম যে ভালোই লাগছে। তো এদিকে বাবা মেয়ের খুনসুটি ভালো লাগার মুহূর্তগুলো একটু ক্যাপচার করলাম। একটা সময় এরকমই স্বপ্ন দেখতাম যে আমাদের ছোট্ট বাচ্চা থাকবে, আমাদের সুখের একটা সংসার হবে যেখানে শুধু সুখ আর আনন্দই থাকবে। দুঃখগুলোকে তো আমরা ভাগাভাগি করে নেওয়ার জন্য একে অন্যের সঙ্গে আছি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কথা শুনেছে, আমাদের চাওয়া একটু একটু করে পূর্ণ করছে। আমাদের ভালো লাগা, ভালো বাসার মুহূর্তগুলা, কষ্টের দুঃখের মুহূর্তগুলো সব কিছু আমরা ভাগ করে নিই দুজন দুজনের সঙ্গে। আমার বেস্ট ফ্রেন্ড আমার হাজব্যান্ড, যার সঙ্গে আমি নির্দ্বিধায় সব কিছু শেয়ার করতে পারি, সেটা যে কোনো টপিকই হোক না কেন। এইরকম মানসিক শান্তির জায়গা অনেক মেয়েদেরই স্বপ্ন। আলহামদুলিল্লাহ আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারছি, আল্লাহ সেই তৌফিকটা আমাকে দিয়েছেন। তো এদিকে আমার হাজব্যান্ড তো বের হয়ে গেল, আর আমি চলে এসেছি বেলকনিতে। যেহেতু লেট করে উঠেছি, একদম ফজরের নামাজ পড়েই কিন্তু ঘুমানো হয়, তো উঠতেও লেট হয়ে যায়। প্রচণ্ড রোদ উঠেছে আজকে। আর এদিকে দেখো কত সুন্দর আমার ফুল ফুটেছে। আমার জেসমিন ফুলগুলো এত বেশি ঘ্রাণটা ভালো লাগে। যদিও এই ফুলগুলো খুব বেশিক্ষণ স্টে হয় না, রাতে ফুটলে পরের দিনই হয়তো ঝরে যায়, তবে ফুটতে কিন্তু অনেকটা সময় নেয়। কুড়ি যখন আসে সেটা অনেক সময় লেগে যায় এটা বড় হতে। এরই হয়েছে, এখন হচ্ছে গাছে আর পানি টানি দিব না, কারণ আমি ভোর রাতে দিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো কত সুন্দর করে আমার রঙ্গন গাছটা একদম সেজে গেছে। মানে এটা যখন ফুল ফুটবে দেখতে অস্থির একটা মানে সৌন্দর্য কাজ করে, আমার কাছে ভালো লাগে। তো প্রতিদিন আর এই গাছগুলো দেখার কারণ হচ্ছে এবার একটু হয়তো বা বাড়িতে বেশি দিন থাকা হবে, বেশি দিন বলতে এক সপ্তাহের মতো। সো এই এক সপ্তাহ আমার গাছগুলো আমি কীভাবে বাঁচিয়ে রাখবো সেটা ভেবে ভেবে অস্থির হয়ে যাচ্ছিলাম। দেখা যাক, আমি একটু রেখে যাব আমার মতো করেই, বাকিটা আল্লাহ ভরসা। যদি ওদের হায়াত থাকে আল্লাহ বাঁচিয়ে রাখেন তাহলে তো বেঁচে থাকবে, না হয় দেখা যায় মরে যাবে বেশিরভাগগুলাই। তো এদিকে ঘরের মধ্যে অনেকগুলো কাজ শুরু করে দিয়েছি, যেহেতু রুমটা ঠান্ডা আছে ভাবলাম একটু ইস্ত্রি নিয়ে বসি, কাপড়গুলো আয়রন করে নেই। ফ্যানের নিচে ইস্ত্রি করলে আমার কেন যেন মনে হয় যেহেতু এটা নর্মাল একটা ইস্ত্রি, মানে ওইভাবে না আয়রনটা বসে না এরকম লাগে। তো যেহেতু ঘরটা ঠান্ডা আছে তো ভাবলাম এখন আমার ফ্যানও ছাড়তে হবে না, আমি এই কাপড়গুলো সব ইস্ত্রি করে নেই। আর এদিকে দেখো কাপড়গুলো কত সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম, আমার ছোট্ট পাকা বুড়িটা সবগুলো এলোমেলো করে দিয়েছে। যেগুলো আমি কীভাবে আয়রন করব সেটা আমাকে দেখিয়ে দিল। তো সবগুলো আয়রন করব, আয়রন করে হচ্ছে গুছাবো, তারপরে হচ্ছে টুকটাক কাজ করব। বাচ্চাকে নাস্তা দিয়ে দিয়েছি, কাপ নুডলস বানিয়ে দিয়েছি, সে টিভি দেখছে আর বসে বসে খাচ্ছে। অবশ্য খাবে না জানি, দু একবার মুখে দিবে, আমারই তাকে খাইয়ে দিতে হবে। তো ভাবলাম যেহেতু বেডটেড গুছাবো একবারে কাপড়গুলো আগে গুছিয়ে নেই, মানে আয়রন করে দেন হচ্ছে পুরো বেডরুমটাকে গুছিয়ে নেব, না হয় কিন্তু লেট হয়ে যাবে। কারণ এদিকে ঘুম থেকে লেট করে উঠলে কাজ করতে লেট হয়ে যায়, আবার আমার হেল্পিং হ্যান্ডটা চলে আসবে। যেহেতু আজকের দিনে ঢাকায় আসছি, দীর্ঘ 3 বছর পরে শ্বশুরবাড়িতে ঈদ করতে যাচ্ছি, অন্যরকম একটা অনুভূতি। একটু ডর, একটু ভয়, একটু ভালো লাগা, সব কিছু মিলেই একটা অন্যরকম মিক্সড অনুভূতি, সেটা আসলে বলে বোঝানো সম্ভব না কাউকে। দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা। তো এবার হচ্ছে একটা অনুষ্ঠানও আছে, আমার চাচাতো ভাইয়ের সুন্নতে খাতনা, তো আমাদের বাড়িতেও যাব। দেন হচ্ছে আরও প্রাসঙ্গিক কিছু কাজ আছে, সেগুলো এখন আর শেয়ার করছি না তোমাদের, তবে ব্লগ তো আসবেই, তোমরা দেখতে থাকবা। আর শ্বশুরবাড়িতে গেলে না অ্যাকচুয়ালি ভিডিও করাই হয় না, করতে ইচ্ছা করে না, আনিজি ফিল হয় একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে সবাই ভালো চোখে দেখে না, যদিও আমার শাশুড়ির কোনো সমস্যা নেই আমি ভিডিও বানালে, বাট আশেপাশের মানুষগুলো না এত বেশি গসিপ করে সবাইকে নিয়ে। টাটা। আচ্ছা শোনো, কালকে আবার আসবে ও,
কালকে আবার আসবে মাম্মি। হ্যালো মা, ও কালকে আবার আসবে, আমাদের কাজের আপার ছেলে। তো ও হচ্ছে ওর মার সঙ্গে আজকে আসছে, অনেকক্ষণ খেললো প্রিন্সেসের সঙ্গে, এখনও চলে যাচ্ছে। এখন ওর ভালোই লাগছে না, কার সঙ্গে খেলবে, তার জন্য চিল্লাচিল্লি করতেছে। তো যাই হোক, আজকে হচ্ছে আমাদের রান্না বান্না তেমন নেই, রাতে তো রান্না করে রেখেছি, শুধু একটু ভাত বসাইছি বাবুর জন্য দুপুরবেলা। এখন তো মাছটা সব কিছু আছে, শুধু ভাত পাকালে হয়ে যাবে, তাই এই তো ভাতটা রান্না করছি। আমি হচ্ছে চুলে একটু প্যাক লাগাইছি, তো এটার জন্য অপেক্ষা করতেছি। চুলের প্যাকটা যদি শুকাই যায় তাহলে গোসলে ঢুকবো। একবার হচ্ছে ওয়াশ করেছি চুলগুলো, ওয়াশ করে প্যাক লাগাইছি। এখন হচ্ছে ইচ্ছা ছিল আজকে একটু স্পা করবো, তবে কিছুদিন আগে করেছি, তাই আর ওইভাবে করা হবে না। আর গ্রামে গেলে দেখা যায় চুল টুলের অবস্থা একদম খারাপ হয়ে যায়, তো ভাবলাম একটু প্যাক যেহেতু লাগাইছি, মানে আজকে যেহেতু সবাই পাচ্ছি একটু প্যাক লাগাই। আর প্যাক তো লাগানো হয়ে গেছে, এখন হচ্ছে চুলটা ওয়াশ করব। আর আমার এই যে বিছনার অবস্থা আর কি বলবো, ড্রেস ট্রেস এখনও কিছুই তোলা হয়নি, সবই আছে, সব কিছু গুছাই গুছাই রাখছি। এখন শুধু প্যাকিংয়ের পালা। আর সঙ্গে কিন্তু পিড়ি বেলুনও আছে আমার প্রিন্সেসের, ও এটা নিয়ে যাবে, ও এটা নিয়ে হচ্ছে দেখে যে রুটি বানিয়ে খাবে। তো এগুলো হচ্ছে অবস্থা, এগুলো মানে গুছানোই আছে সব, জাস্ট হচ্ছে ট্রলিতে ঢুকাবো। এখন হচ্ছে সেই সময়, মানে আমি ট্রলিটা গুছাবো। আমার আর প্রিন্সেসের কাপড় দিয়ে যতদূর এটা এর মধ্যে ধরে তত দূর নিব, বিশেষ করে ঈদের নতুন কাপড়গুলো এটার মধ্যে রাখার চিন্তা ভাবনা করছি। দেন আরেকটা ব্যাগ তো অবশ্যই হবে, সেই ব্যাগের মধ্যে জুতা, তারপরে হচ্ছে অন্যান্য রেগুলার ইউজের কাপড়। যেহেতু একটু বেশি দিন থাকা হবে, প্রায় 5-7 দিন তো থাকা হবে আমার বাড়ি, দেন শ্বশুর বাড়ি, 2 বাড়ি মিলিয়ে, সো একটু বেশি কাপড় নিতে হয়। আর বাচ্চাদের কাপড় তো মানে কি বলবো, হিসাবের বাইরে নিতে হয়। তো আমার বাচ্চার কাপড়গুলা দেখা যায় এক ব্যাগ হয়ে যাবে। তো ভাবলাম ঠিক আছে ট্রলিতে আগে নতুন কাপড়গুলো ঢুকাই, বাবুর আমার ঈদের কাপড়গুলো, দেন বাড়তি তোর জন্য নিতে হবে প্যান্ট ট্যান্ট, দেখা যায় ও এতগুলো নেওয়া হয়ে যায়, তারপর আসার সময় 2-1টা রয়েই যায় গ্রামে। তো যেগুলো আয়রন করেছি সেগুলো আগে হচ্ছে গুছিয়ে নিচ্ছি। আমার ট্রলিটা খুব কিন্তু বড় নয়, যেহেতু এটা ট্রাভেল করার জন্য কিনেছিলাম, মানে মোটামুটি যতটুকু ধরে ভালোই হয়ে যায়, আমার কাপড় সব ধরে যায়। তবে আমার বেশি কাপড় নেওয়ার ইচ্ছা নেই, একটা শাড়ি নিয়ে যাচ্ছি, ব্ল্যাক কালার শাড়ি, আর এটা তো নিতেই হবে, না হয় আমার হাজব্যান্ড আমাকে পিটি দিবে। তো সঙ্গে আরও একটা শাড়ি নিব, 2টা শাড়ি নেওয়ার ইচ্ছা আছে, যেহেতু বাবার বাড়িতে অনুষ্ঠান আছে। আর এই তো যে ড্রেসগুলো বানিয়েছি আয়রন করে নিয়েছি অফ ক্যামেরা, যেটা তোমাদের বললাম। এখন হচ্ছে সবগুলা মানে কি বলবো ট্রলিতে রাখবো। একদমই গর্জিয়াস কোনো কাপড় নিব না, সুতি কাপড়গুলোই নিচ্ছি, কারণ গ্রামে এত বেশি গরম, আর এই গরমের মধ্যে না ভারী টারি কাপড় পরে একদমই থাকা যায় না, আমার তো এত বেশি অস্থির লাগে। হয়তো বা হঠাৎ করে গ্রামে যাওয়া হয়, ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্ট করতেও 3-4 দিন চলে যায়, দেখা যায় আবার আসার সময় হয়ে যায়, সব কিছু মিলে না একটা হজবড় অবস্থা যায় আমার। দেখা যায় প্রতিবার গ্রামে গেলে এত এত কাপড় টাপড় নেওয়া হয়ে যায়, মনে হয় এটা পরবো ওটা পরবো, যদি এখানে যাই ওখানে যাই, মানে এরকম করে করে এক্সট্রা, মানে এক্সট্রা নেওয়া হয় না, অনেকগুলো দেখা যায় ড্রেস নেওয়া হয়ে যায়, তারপরে এমনও হয় মানে টাচও করা হয় না, পরবো তো দূরের কথা। তো এটার জন্য এবার আর কোনো ভারী ড্রেস নিচ্ছি না, যেগুলা সুতি মেক করেছে ওইগুলাই নিচ্ছি, আর শুধু একটা ড্রেস নিচ্ছি একটু মানে কি বলবো গর্জিয়াস, কারণ যদি হুটহাট কোথাও যাওয়া হতে পারে, বাসা অনুষ্ঠান আছে, তো যদি পরা হয় এটার জন্য জাস্ট একটা ড্রেসই নিচ্ছি গর্জিয়াস, আর কোনো গর্জিয়াস ড্রেস নিবই না। তবে মাঝে মাঝে আবার এরকম হয়ে যায়, যখন কিছু না নিয়ে যাই তখনই কোথাও যাওয়ার প্ল্যানিং হয়ে যায়, তখন আবার দেখা যায় খুবই খারাপ লাগে। তবে গ্রামে কাপড় টাপড় রেখে আসার সিস্টেম নেই, দেখা যায় আমার বাবার বাড়িতে তো খুব একটা যাওয়াই হয় না, আর শ্বশুর বাড়িতে কোনো কিছুই রাখা হয় না, আর মানে রাখা হয় না বলতে যাই হোক না কেন আর কি, রাখা যাচ্ছে না। তো দেখা যায় নিজের একটা স্থায়ী জায়গা হোক, তারপরে কিছু ঢাকায় থাকবে, কিছু গ্রামে থাকবে, যাতে আমার অসুবিধা না হয়। তো এই হচ্ছে অফ হোয়াইট কালার এই মসলিনের শাড়িটা একবার ভেবেছিলাম নিয়ে যাব, গতকাল রাতে আমার হাজব্যান্ডের সঙ্গে কথা হয়েছে। তো এখন কেন যেন মনে হচ্ছে নিব কি পরবো না, কারণ গ্রামে না মসলিনের শাড়ি পরে ক্যারি করা একটু ডিফিকাল্ট হয়ে যায়, তারপরে তো কেন যেন একটা আনইজি ফিলের একটা ব্যাপার আসে, আমি জানি না। তো এটার জন্য ভাবলাম ঠিক আছে এটা আপাতত রেখে দেই, দেন আমার হাজব্যান্ড যেটা চুজ করে দিবে সেটাই নিব, এখন আর অন্য কোনো মানে শাড়ি টাড়ি ঢুকাচ্ছি না। তারপরে আমার প্রিন্সেসের ড্রেস, ওর পালা, মানে ওর ড্রেসগুলো ঢুকানোর পালা আসলে তো আমার মাথাটা নষ্ট হয়ে যায়। বাচ্চাদের অনেক ড্রেস নিতে হয়, বিশেষ করে প্যান্ট টি শার্ট এগুলা, কারণ একদিনে 3টা 4টাও চেঞ্জ করতে হয়, খেলবে ময়লা লাগবে আবার চেঞ্জ করে দিতে হবে।
তো এই জন্য ভাবলাম ওর হচ্ছে ভারী ড্রেসগুলো এবার একটা বা দুইটা নিব, বাকি সবগুলাই হচ্ছে সুতিগুলো নিব। আড়ং থেকে যেগুলো কিনেছিলাম ওইগুলোও নিয়েছি, টি শার্ট নিয়েছি। ও দেখা যায় 14-15টা প্যান্ট নিব, আর 6টা টি শার্ট নিব, দেন 4-5টা ফ্রক নিব, আর ঈদের এই তো ড্রেস আড়ং থেকে কয়েকটা কিনেছি। মানে এখন তোমরা ভাবতে পারো যে এতগুলো ড্রেস নিবা, বিশ্বাস করো সবগুলাই লাগে। বাচ্চাদের যদি এক সপ্তাহ থাকি তাহলে ওর প্রতিদিন 3টা, আবার হিসাব করো প্রতিদিন 3টা করে হিসাব করলে 21টা ড্রেস নিতে হয়। কারণ এমন দিন যায় 3টাতে হয়ও না, একটু খেলবে, ময়লা লাগবে, আবার কান্না করে আসবে, চেঞ্জ করে দিতে হবে, বা কিছু খেলো পড়ে গেল সেটা চেঞ্জ করতে হবে। তো এই জন্য দেখা যায় একটু বেশি হয়ে যায়। তাই প্রিন্সেসের আগে প্যান্টগুলোকে গুছাচ্ছি। প্রতিবার হয় দেখা যায় গুনে টুনে নিয়ে যাই, তারপর আসার সময় 2-1টা কমে যায়। ওই ড্রেস তো আর কখনোই ঢাকা ব্যাগ আসে না। এক দ্বিতীয়ত হচ্ছে মানে কার কাছে দিবে, মা মনে থাকলে তো মা পাঠিয়ে দেয়, আবার অনেক সময় মনেও থাকে না, কেউ হুটহাট করে চলে আসলে তখন দেওয়াও যায় না। দেন ওইগুলো আর পরানোই যায় না, ছোটো হয়ে যায়। আর বাড়ন্ত বয়সে কিন্তু বাচ্চাদের ড্রেস বেশি দিন থাকে না। তো এটা মানে কি বলবো, এটা থিঙ্ক করেই তো হিসাব করতেছিলাম যে এবার 15টা প্যান্ট নিব, আর বেশি নিব না। আর এই টলিতে আমার আর আমার প্রিন্সেসের যত দূর ধরে তত দূরে নিব, বাকিটা তো আরেকটা ব্যাগ আছেই, ওটার মধ্যেও মানে লোড নিতে হবে, না হয় কিন্তু একদমই হবে না। তো বাকি কাজগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি, মানে গুছিয়ে নিয়েছি সব কিছু। আর আমার আরেকটা ব্যাগ আছে, তো ওই ব্যাগটা এই যে এখানেই আছে ব্যাগটা। এই ব্যাগটার মধ্যে মোটামুটি অনেক জিনিসপত্র ধরে। ঈদের নতুন জুতা, তারপরে কসমেটিক, জুয়েলারি, দেন টুকটাক যা কিছু আছে, তো সব কিছু তো নিয়ে যেতে হবে। তো ওই ব্যাগের মধ্যে এই দুটা ভরলে আমাদের হয়ে যাবে, এর বেশি আর কিছুই লাগবে না। তো গুছিয়ে নিয়েছি, এখন একটু প্যারামুক্ত লাগতেছে। দেন আমার প্রিন্সেসকে একটু মেহেদি পরিয়ে দিব, কারণ গ্রামে গেলে একদমই মেহেদি পরানোর সময় পাবো না। যেহেতু শুনতে পাচ্ছি এবার 29টা হবে রোজা, আর আমরা চাঁদ রাতের দিনই যাব। সো যে বাচ্চা মানুষ আবার মেহেদি পরাবো সেই সময়টা হয়তো বা হবে না। তাই বললাম ঠিক আছে বসো, তোমাকে মেহেদি পরিয়ে দেই। কারণ বাচ্চাদের মেহেদি পরানো একটা প্যারার কাজ, একটু নড়ে যাবে, একটু নষ্ট হয়ে যাবে, কান্নাকাটি শুরু করে দিবে। তো রিল্যাক্সে ওর হচ্ছে বললাম যে ঠিক আছে আগে তোমার পায়ে মেহেদি পরিয়ে দিই, তারপরে হাতে পরিয়ে দিব। আর যেহেতু এগুলো ওয়ান টাইম বলতে হচ্ছে খুবই দ্রুত লাল হয়ে যায়, বাচ্চারা দেখা যায় অনেকক্ষণ ধৈর্য ধরে রাখতেও চায় না, তার জন্য এই মেহেদিগুলোই আমার মনে হয় বেস্ট ওদের জন্য। দিবে আর সঙ্গে সঙ্গে ফেলে দিবে যতটুকু লাল হয়। তো ওই তো পায়ের থেকেই শুরু করলাম, কারণ ও তো অনেক পছন্দ করে পায়ে মেহেদি দেয়া। তবে একটা সময় মেহেদি পাগল ছিলাম, আমি প্রচুর মেহেদি পরতাম। বিয়ের পর থেকে অনেক কমে গেছে, বিশেষ করে বাচ্চা হওয়ার পর থেকে একদমই কমে গেছে, তার আগেও দেওয়া হতো। তো এখন হচ্ছে সেই শখটা আমার মেয়ের, ও মেহেদি পরতে অনেক বেশি পছন্দ করে। খুব একটা ভালো করে দিতে পারি না, তবে যতটুকু পারি ততটুকু আমার বাচ্চার হয়ে যায় আলহামদুলিল্লাহ, এর বেশি লাগে না। যাই হোক, এই তো আমি আমার মন মতো করে ডিজাইন করতে চাচ্ছিলাম, কিন্তু সেটাতে হবে না। কারণ এখনের বাচ্চারা এত বেশি ফাস্ট, ও আমাকে বলে বলে দিচ্ছিল এই পায়ে দিবা, এই পায়ে দিবা, সবটা ভরে ভরে দিবা। তো বললাম যদি ভরে ভরে দিই তাহলে তো একদমই পচা লাগবে, একটু বেশি বেশি করে দিও তাহলে, মাম্মি আমাকে এটা বলে দিচ্ছিল। তো বললাম ঠিক আছে, তাহলে আমি তোমার নখগুলো একটু বেশি বেশি করে দিয়ে দিচ্ছি। তো ওর পাগুলো এত ছোট, আসলে এখানে ডিজাইন করার মতো কোনো অবস্থাই নেই, তারপরে যেটা মনে আসছে সেটাই দিয়ে দিচ্ছি। এখানে আমি রিয়েল ভয়েসটা রাখতে চেয়েছিলাম, যেহেতু টিভি চলতেছে, টিভির সাউন্ড আছে, ফ্যানের সাউন্ড, দুটা মিলে খুব বাজে লাগছিল। তবে আমার মেয়ে খুব সুন্দর সুন্দর কথা বলতেছিল যে আমার মাম্মি হচ্ছে সুপারম্যান, আমার মাম্মি সব কিছু করতে পারে। আমি যখন দেশে যাব তখন আমাকে সবাই বলবে এত সুন্দর করে কে তোমাকে দিয়ে দিল। তখন আমি বলবো তোমরা যাও আমার মাম্মির কাছে, আমার মাম্মিও তোমাদের দিয়ে দিবে। মানে আমাকে এই গল্প শোনাচ্ছে, সে গ্রামে গেলে নাকি এগুলো বলবে। অবশ্য আমাদের বাড়িতেও, আমার শ্বশুর বাড়িতেও যেই কয়টা ঈদ ছিলাম, তো দেখা যায় আমার ননাসের মেয়েরা, তারপরে আশেপাশে যারা আসে সবারই মেহেদি দিয়ে দিতে হয়। তো যেহেতু 3 বছর পরে যাচ্ছি, সো জানি না এই বছরটা কেমন যাবে। মোটামুটি এই তো এক পা হয়ে গেছে, আরেক পাও হচ্ছে আমি অফ ক্যামেরায় দিয়ে দিব। দেন হচ্ছে এই তো দেখো দুইটা পাও একই রকম করে দিয়ে দিয়েছি, কারণ একরকম না হলে তার আবার মন খারাপ হয়ে যাবে, তার দেখতে ভালো লাগবে না। একটু কাছাকাছি করো, কাছাকাছি, একটু কাছাকাছি করো দুই পা, হ্যাঁ হ্যাঁ। মেহেদি নষ্ট হয়ে যাওয়ার ভয়ে দুইটা পা এক জায়গায় করছে না। আর এই তো শুরু হয়ে গেছে, মাম্মি কখন ফেলবো, এটা তো মনে হচ্ছে লাল হয়ে গেছে, আর রাখতে ইচ্ছা করছে না, আমার পা মশা কামড়ে দিবে। মানে তার এত এক্সকিউজ আর কি বলবো। তো বললাম যে তুমি জাস্ট 1 মিনিট রাখো, তার নাকি 1 মিনিট রাখারও ধৈর্য ধরছে না। যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত ছিল, কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও। আল্লাহ হাফিজ সবাইকে।